Hello viewers, welcome to Wrestle Bangla BD. ফাইনালি WWE আনরিয়েল 2 রিলিজ হয়েছে। আমরা সবাই হয়তো আনরিয়েল 1 দেখেছি এবং আনরিয়েল 2 আমি নিজে দেখেছি এবং এইখানে কি কি হয়েছে আনরিয়েল 2 এর রিক্যাপ আপনাদের আমি বলবো। এইটা অনেক লম্বা একটা সিরিজ, আপনারা যদি পুরোটা না দেখতে পারেন, শর্টকাটে মেইন পয়েন্ট যদি দেখতে চান, এই ভিডিওটা আপনাদের জন্যই। তো আনরিয়েল 2 তে যেই জিনিসগুলো রিভিল করা হয়েছে সেই জিনিসগুলো আপনাদের আমি বলবো। আর বিলিভ মি, অনেক ইনসাইডের ইনফরমেশন আমরা জানতে পেরেছি, আর এটা শোনার পর আপনারা অনেক বেশি শক হবেন, কারণ আমি যখন দেখেছি আমি অনেক শক খেয়েছি। আমি টেনে পিছনে গিয়ে অনেকবার সেই জিনিসগুলো রিপিট দেখেছি। তো শুরুতেই ব্রক লেসনারকে দিয়ে আমরা শুরু করব। আমি টিজারটা যখন বের হয়েছিল তখন আপনাদের রিভিউতে বলেছিলাম যে ব্রক লেসনারকে স্পট করা হয়নি, কিন্তু তারা আনরিয়েল 2 তেই লেসনারকে ফিচার করেছে। হ্যাঁ, ব্রক লেসনারের জন্য এমন না যে অনেক কিছু দেখিয়েছে, হালকা জাস্ট বিহাইন্ড দ্য সিন ব্রক লেসনারে দেখিয়েছে। আমরা দেখি ব্রক লেসনার আসে ট্রিপল এইচ এর সাথে গলা মিলায় এবং দেখা যাচ্ছিল পল হেমন অনেক বেশি খুশি এবং মাইকেল হেস বলে যে ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউর সাথে প্রায় 2 বছরের মতো অ্যাক্টিভ ছিল না এবং এটার জন্য ব্রক লেসনার যখন আনএক্সপেক্টেডলি আসবে ফ্যানরা অনেক বেশি শক হবে। এরপরে দেখানো হয় ব্রক লেসনার আসার পর ফ্যানরা কিভাবে রিঅ্যাক্ট করে এবং ব্রক লেসনারের রিটার্নকে নিয়ে এতটুকু দেখানো হয়েছে। আর অবভিয়াসলি জুলিয়ান গ্রাইন্ডের সাথে যে একটা কন্ট্রোভার্সিয়াল হয়েছে সেই বিষয় তো তারা যাবেই না, তারা জাস্ট ব্রক লেসনারকে ফিচার করেছে, সে যে রিটার্ন করেছিল সেই জায়গাটাই। এরপরে আমরা মেইন জিনিসের কথা বলবো। WWE আনরিয়েল 2 তে দেখিয়েছে অরিজিনাল ওয়ার গেম প্ল্যানস, অরিজিনাল সামারস্ল্যাম প্ল্যানস এন্ড অরিজিনাল কিং এন্ড কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের যে প্ল্যান ছিল সেগুলো তারা রিভিল করেছে। সবার প্রথম আমি আপনাদের বলবো অরিজিনাল ওয়ার গেম ম্যাচের যে প্ল্যান সেটা কি ছিল। WWE রিভিল করেছে যে ওয়ার গেম ম্যাচের জন্য কাকে কাকে প্ল্যান করা হয়েছিল, মানে মেন্স ওয়ার গেম ম্যাচ। তো মেন্স ওয়ার গেম ম্যাচে রোমান রেইনস, সিএম পাঙ্ক, জে উসো, স্যামি জান এন্ড জেকাব ফাটু ভার্সেস সেথ রলিন্স, ব্রন বেকার, ব্রনসন রিডস, সোলো সিগা এবং জেসি ম্যাটিয়ার মধ্যে। আর আমরা কিন্তু এই প্ল্যান দেখিনি, এই প্ল্যান একদম চেঞ্জ হয়ে গিয়েছে, অনেক সুপারস্টার এই দিকে ওই দিকে গিয়েছে আর কি। আমরা কিন্তু রোমান রেইনসের টিমে স্যামি জান এবং জেকাব ফাটুকে দেখেই নাই, উল্টা কোডি রোডসকে তারা জোর জবরদস্তি ঢুকিয়ে দিয়েছে। আর আনরিয়েল 2 দেখে একদম ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে WWE কোডি রোডসকে ফোর্সফুলি এই ম্যাচে দিয়েছে, অরিজিনালি তাকে নিয়ে কোনো প্ল্যানই করা হয়নি। এবং আমরা দেখেছিলাম ওয়ার গেমে স্পেশালি কোডির জন্য কিছুই করা হচ্ছিল না, তারা এটাই বলেছে একটা কাজ করি রোমেনের সাথে তাকে দিয়ে দেই। এটা কেন? কারণ রোমেনের নাম নিয়ে কোডির ক্যারিয়ার অনেক দূরে এসেছে, তো রোমান রেইনস এবং পাঙ্কের মাঝখানে কোডিকে দিয়ে তাকে হাইলাইট করেছে। ওই দিক দিয়ে জেকাব ফাটু তো ইনজুরির জন্য চলে গিয়েছিল আর তার জন্য স্যামি জানকেও সরানো হয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন অরিজিনালি কোডি রোডস কখনো প্ল্যানই ছিল না মেন্স ওয়ার গেম ম্যাচের জন্য। আর আপনারা যারা আনরিয়েল 2 দেখেছেন আপনারা বুঝতেই পারতেছেন হয়তো যে ব্যাকস্টেজ পলিটিক্স কত বেশি কোডি রোডস করে। এরপর আমরা অরিজিনাল সামারস্ল্যামের যে ম্যাচ কার্ড ছিল সেটার বিষয়ে কথা বলবো। আর যেটা অরিজিনাল প্ল্যান করা হয়েছিল সেটা অনেক বেশি স্পেশাল আমার কাছে দেখে মনে হয়েছে। এমনিতে যে সামারস্ল্যাম হয়েছে এটা ভালো একটা ইভেন্ট ছিল, কিন্তু স্টিল যে প্ল্যানগুলো করা হয়েছিল সেগুলো করলে অনেক ভালো হতো। প্রথমে রোমান রেইনস এবং ব্রন বেকারের একটা সিঙ্গলস ম্যাচ প্ল্যান করা হয়েছিল। আমরা এটার বাইরে কি দেখলাম? একটা ট্যাগ টিম ম্যাচ, জে এবং রোমান ভার্সেস ব্রন বেকার এবং ব্রনসন রিড। আর এখানে জে উসোকে ফোর্সফুলি দেওয়া হয়েছে। দেখেন রোমান রেইনসের নাম নিয়ে জে উসো আগায় যায়, কোডি রোডস আগায় যায়, আর ওই দিক দিয়ে দেখেন ট্রিপল এইচ জে উসো এবং কোডির ওপর গিভ আপই করতে চায় না। তারপরে স্যামি জান ভার্সেস সেথ রলিন্সের ম্যাচ হওয়ার কথা ছিল। আর আমরা সবাই জানি এই ম্যাচের প্ল্যান WWE চেঞ্জ করেছে, কারণ সেথ রলিন্সের একটা কেএফএফ যে একটা ইনজুরি দেখানো হয়েছিল সেটা তারা দেখাবে, আর এই ইনজুরির বিষয়ে আমরা কথা বলবো। আর এদের ম্যাচটা হতো যদি এই ইনজুরিটা না হতো আর কি, মানে WWE না দেখাতো। নেক্সট হচ্ছে ডিমন বেলার ভার্সেস ডমিনিক মিস্টেরিওর ম্যাচ। হ্যাঁ, এখানে ডিমনের রিটার্ন হওয়ার কথা ছিল। আমরা সামার স্ল্যামে যদি এই ম্যাচটা হতো আমরা দেখতে পারতাম ডিমন ফেলা রিটার্ন করবে। তারপর জে উসো ভার্সেস রুসেভের ম্যাচ প্ল্যান করা হয়েছিল। তারপর বেলা টুইন্স রিটার্ন করতো এবং তারা চ্যালেঞ্জ করতো ট্যাগ টাইটেলের জন্য লিভ মর্গান এবং রেকেল রড্রিগেজকে। ব্রি বেলা রিটার্নের সাথে সাথে নিকে বেলাও রিটার্ন করতো, কিন্তু এই প্ল্যানগুলো ক্যান্সেল করা হয়েছে। তো আমি এখন যেগুলো বললাম এগুলো ছিল অরিজিনাল সামারস্ল্যাম 2025 এর প্ল্যান। এরপর আমরা কথা বলবো কিং এন্ড কুইন অফ দ্য রিং এর যে অরিজিনাল প্ল্যান ছিল সেটা নিয়ে। আপনারা জানেন অরিজিনাল ম্যাচ হয়েছিল কোডি ভার্সেস অর্টনের, কিন্তু WWE প্রথমে প্ল্যান করেছিল কোডি ভার্সেস রুসেভ এর মধ্যে ম্যাচ। এটা তো গেল কিং অফ দ্য রিং এর ফাইনাল ম্যাচ। তো কুইন অফ দ্য রিং এর ফাইনাল ম্যাচ তারা প্ল্যান করেছিল রিয়া রিপ্লি ভার্সেস জুলিয়ার মধ্যে। আমরা রিয়া রিপ্লিকেও দেখিনি, জুলিয়াকেও দেখিনি। আর কিং অফ দ্য রিং আমরা দেখেছিলাম কোডি ভার্সেস র্যান্ডির ম্যাচ। আর এখানে একটা জিনিস দেখে আমার বোঝা হয়েছে যে রুসেভকে নিয়ে 2025 এ WWE ভালো প্ল্যান করেছিল।
ওইদিকে আমরা দেখেছিলাম জিওসো ভার্সেস রুসেভের ম্যাচ, আর এইদিকে দেখা যাচ্ছে রুসেভ ভার্সেস কোডি রোডসের ম্যাচ। তো এগুলো ছিল অরিজিনাল সামারস্ল্যামের প্ল্যান, অরিজিনাল ওয়ার গেমের প্ল্যান এবং অরিজিনাল কিং অ্যান্ড কুইন অফ দ্য টুর্নামেন্টের প্ল্যান। ডাব্লিউডাব্লিউ চাইলে আরো বেটার কিছু করতে পারতো, বাট আমি একটা জিনিস বুঝতে পারলাম, কোডি রোডসের ইনফ্লুয়েন্স ট্রিপল এইচের কাছে অনেক বেশি। ট্রিপল এইচ যেভাবেই হোক ম্যানেজ করে কোডিকে সব জায়গায় নিয়ে আসে। এরপর আমরা কথা বলবো স্যাথ রলিন্সের ইনজুরির বিষয়। স্যাথের ইনজুরি নিয়ে কি কি দেখানো হয়েছে বা কি হয়েছে সবকিছু আমি ব্যাখ্যা করব। প্রথমেই আমরা জানতে পারি স্যাথের ইনজুরি ট্রিপল এইচের প্ল্যান ছিল, আর এটা স্যাটারডে নাইট মেইন ইভেন্ট থেকে প্ল্যান করা হয়েছে এবং ট্রিপল এইচ বলেছে এটা আমরা অনেক বেশি কেএফএফ এর মধ্যে রাখবো, আর এটা যেন এক্সট্রিম কেএফএফ লেভেলের হয়ে যায় আর কি। এবং সে চাচ্ছিল স্যাথ রলিন্সের ইনজুরি সে রিয়েল করবে। বেকি লিঞ্চ এই কথা শুনে ট্রিপল এইচকে বলে, তুমি চাও আমি সবাইকে মিথ্যা বলি আমার হাজবেন্ডের বিষয়, এবং সবাই তো আমাকে মিথ্যাবাদী বলবে যদি আমি এই কথা বলি। তারপর ট্রিপল এইচ বলে যে এটা তোমার করতে হবে, তো বলে হ্যাঁ আমি করব। এছাড়াও একটা অদ্ভুত জিনিস জানা গিয়েছে আনরিয়েল 2-তে, কেউ জানতো না স্যাথ রলিন্সের যে ইনজুরি ফেক, কিন্তু ট্রিপল এইচ যায় স্যাটারডে নাইট মেইন ইভেন্টের আগে কোডি রোডসের কাছে, মানে যখন স্যাথ রলিন্সের ইনজুরি দেখাবে তারা কোডিকে গিয়ে বলে যে কোডি আমি তোমাকে বলতে চাই স্যাথ রলিন্স এই শো এর মধ্যে ইনজুরিতে পড়বে এবং এই ইনজুরি রিয়েল হবে না, এবং বলে যে আমি তোমাকে কেন বলতেছি কারণ তুমি কোম্পানির ফেস, সে কোম্পানির গাই হিসাবে কোডি রোডসকে মানে আর কি। আর আমি চিন্তা করতেছি কোম্পানির ফেস হলে কি হবে, কোডির সাথে স্যাথ রলিন্সের এই যে ইনজুরি এটার সাথে কি রিলেট করতেছে, মানে সে কি বুঝাতে চাচ্ছে। কোডির স্টোরি চলতেছিল জন সিনার সাথে, স্যাথ রলিন্সের ইনজুরি চলতেছে সিএম পাঙ্কের সাথে, তো কোডির এটা জানলেই কি না জানলেই কি, কিন্তু ট্রিপল এইচ তো ট্রিপল এইচ, সে কোডিকে পছন্দ করে। আমি এই যে কথাটা বললো এটার পেছনে কোনো লজিকই পাইনি। আর এমন না যে এখানে কোডি একা ছিল, জন সিনাও ছিল, ট্রিপল এইচ পুরানো সুপারস্টার জন সিনা তাকে গিয়ে বলতে পারতো। এরপর আমরা জানতে পারি সিএম পাঙ্কের রিয়াকশন কি ছিল যখন সে জানতে পারে তাকে ক্যাশ ইন করবে স্যাথ রলিন্স। তো সিএম পাঙ্ক বলে সাউন্ড ইনক্রেডিবল। সিএম পাঙ্কের এই আইডিয়াটা অনেক বেশি ভালো লেগেছে, এমন না যে সিএম পাঙ্ক এটা শুনে হেড করেছে, সিএম পাঙ্ক পছন্দ করেছে সে টাইটেলটা জিতবে, তারপর এসে তার উপর ক্যাশ ইন করবে। আমি বলবো সিএম পাঙ্ককে বলেছে ভালো কথা, কোডিকে কেন বললো আমি বুঝতেই পারতেছি না। সামার স্ল্যামে কোডি রোডস চ্যাম্পিয়ন হবে জন সিনা থেকে, সেই বিষয়ে কথা বলবে, সিএম পাঙ্কের চ্যাম্পিয়নশিপের বিষয়ে কথা বলতেছে কোডির সাথে, আমার কাছে অনেক বেশি আনপ্রফেশনাল লেগেছে। এরপর আমরা বেকি লিঞ্চের কথা বলবো। বেকি লিঞ্চ রিভিল করে তার যে এই যে কন্ট্রাক্টটা চলতেছে এটাই তার লাস্ট ডাব্লিউডাব্লিউ কন্ট্রাক্ট, এবং সে কনসিডার করতেছে সে তার ডাব্লিউডাব্লিউ রান এন্ড করবে এবং সে রিটায়ারে চলে যাবে। এখন আমরা বলতে পারি এটা একটা ব্রেকিং নিউজ, আগে গিয়ে আপনারা হয়তো বেকিকে রিটায়ার হতে দেখতে পারেন। এরপর আমরা এলি নাইটের বিষয়ে কথা বলবো। আনরিয়েল 2 দেখে জেনুইনলি আইডিয়া হয়ে গিয়েছে যে ট্রিপল এইচ ইজ নট আ বিগ ফ্যান অফ এলি নাইট, এবং দেখে বোঝাই যাচ্ছিল ট্রিপল এইচ এলি নাইটকে দেখে খুশি হয় না। আমি যখন তাকে দেখেছি আমার খুব খারাপ লেগেছে, কারণ ট্রিপল এইচ তাকে অনেক কথা বলেছে আর কি বলেছে সেটা তো বলবোই, কিন্তু আমার তাকে দেখে খুবই খারাপ লেগেছে। এলি নাইটকে তারা আবার মানি ইন দ্য ব্যাংকে স্ক্রু করেছে, 3টা বছর দেখেন তাকে স্ক্রু করলো। আমরা জেনেছি মিস্টার মানি ইন দ্য ব্যাংক স্যাথ রলিন্স হয়েছে, আর এইবার এলি নাইট অনেক বেশি ক্লোজ ছিল মানি ইন দ্য ব্যাংক জেতার জন্য। এলি নাইটকে পুরো সিকোয়েন্স ট্রিপল এইচ বলে যে এইভাবে এইভাবে হবে, স্যাথ রলিন্স তোমার পা ধরে টান দিবে, তারপর তুমি আবার এসে স্যাথ রলিন্সের পা ধরে টান দিবে, তুমি তাকে অ্যাটাক করে আবার ল্যাডারে উঠবে, মানি ইন দ্য ব্যাংকের একদম জেতার ক্লোজে চলে যাবে এবং সে তোমাকে নামিয়ে স্টম্প মারবে এবং সে ব্রিফকেসটা জিতে নিবে। তুমি এতটা ক্লোজে যাবা কিন্তু তুমি জিততে পারবা না। আর ট্রিপল এইচ যখন এই কথাটা বলতেছিল দেখা যাচ্ছিল এলি নাইটের ফেসের এক্সপ্রেশন, বোঝাই যাচ্ছিল সে ভিতরে ভিতরে অনেক বেশি কষ্ট পেয়েছে। আর আমি বুঝতেছি না, মানে আমারই খারাপ লেগেছে কেন সে 3টা বছর পার্টিসিপেট করলো মানি ইন দ্য ব্যাংকে, 3বারই সে হারলো, মানে 2বার হারলো এবং 3বারে সে কিভাবে হারবে সেটা তাকে ট্রিপল এইচ বোঝাচ্ছে। আমার কাছে জিনিসটা অনেক অদ্ভুত লেগেছে এবং বোঝাই যাচ্ছে ট্রিপল এইচ ইজ নট এ ফ্যান অফ এলি নাইট। এরপর আমরা কথা বলবো ব্রুস প্রিচার্ড এবং রোড ডগের বিষয়। আর প্রথমেই বলি এরা এত বেশি ক্রিয়েটিভ আমার জানা ছিল না, আমি বোঝাতে যাচ্ছি তারা অনেক বেশি স্টুপিড। আমি এদের বিষয়ে আর কি বলবো, বলতে গেলে হয়তো মুখ দিয়ে গালি চলে আসবে, আমি কখনো ভিডিওতে গালি দিতে চাই না বা দেইও না। ব্রুস প্রিচার্ড পিচ করে যে ম্যাচ হবে প্যাট ম্যাকেফি ভার্সেস গুন্থারের মধ্যে, সেইখানে ম্যাচ জিতবে হচ্ছে প্যাট ম্যাকেফি। আপনারা বুঝতে পারতেছেন সেই লোক যে কিনা জন সিনাকে রিটায়ার করবে ডিসেম্বরে, অলরেডি ডাব্লিউডাব্লিউর প্ল্যান হয়ে গিয়েছে, সে আগে হারবে প্যাট ম্যাকেফির কাছে। আর এটার পিছনে সে যুক্তি দেয় যেটা অনেক বেশি আনপ্রেডিক্টেবল হবে এবং পরে গিয়ে এই আইডিয়াকে তারা শুট ডাউন করেছে। আর রোড ডগ কি বলে যে আমরা চেলসি গ্রিনকে উইমেন্স ইউএস চ্যাম্পিয়ন বানাবো। তারপর ট্রিপল এইচ প্রশ্ন করে যে ইউএস চ্যাম্পিয়ন বানানোর পর আমরা কি করব, মানে তার চ্যালেঞ্জার কে হবে বা আমরা কি করতে চাই। আপনারা জানেন একবার সে চ্যাম্পিয়ন হয়ে
হয়েছিল, তারপর সেকেন্ড টাইম চ্যাম্পিয়ন হয়েছে। তো সবাই তো পুরানো হয়ে গিয়েছে, তো এরপরে সে নতুন কাকে ফেস করবে? রোড ডগ অ্যান্সার বলে যে আমি বুঝতে পারতেছি কিন্তু আমি জানি না। সে রাইটিং টিমে আছে, সে আইডিয়াও পিচ করতেছে, কিন্তু যখন ফলো আপ কোশ্চেন আসে সে বলে যে আমি জানি না। সে চেসিরিনকে চ্যাম্পিয়ন বানাবে, তারপর কি করবে সেটা তো তার আইডিয়াতে থাকা উচিত, মানে তার জানা উচিত। সে নর্মালি বলে যে আমি জানিই না কি করব এরপরে। তো আপনারা বুঝতে পারতেছেন ক্রিয়েটিভ রুমের প্রসেসের কি অবস্থা এখন ডাব্লিউডাব্লিউর মধ্যে। আমি তো বলবো এরা অনেক বেশি ক্লুলেস। আপনারা কি বলতে চান এইসব বিষয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও আনরিয়েল 3ও অ্যানাউন্স করা হয়েছে, আমরা এখনো ডেট জানতে পারিনি কারণ তারা ডেট বলেনি। আপনারা এই সামার এক্সপেক্ট করতে পারেন যেটা চলে আসবে। তো আমি আনরিয়েল 2 এর কমপ্লিটলি রিক্যাপ আপনাদের বললাম। আপনাদের সবচাইতে ওয়ার্স্ট জিনিস কি লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।